তোর কথা শুনে এই গহীন জঙ্গলে চলে এলাম বুনো কবুতরের আশায়, কিন্তু কোথায় কি একটা পাখির শব্দও তো নেই। তুই আমাকে ভড়কি দিয়ে এখানে নিয়ে এসেছিস নাকি রে? সত্যি বলছি সজীব, বিশ্বাস কর, আমি যখন বিকেলে এদিকটায় এসেছিলাম তখন অনেকগুলো বুনো কবুতর দেখেছিলাম। তাই ভাবলাম তুই আর আমি মিলে একটা পিকনিক করব, খুব মজা হবে। কিন্তু এখন এসে যে পাবো না সেটা একদমই বুঝতে পারিনি। আচ্ছা, বুঝলাম। চল এবার বাড়ি ফিরে যাই। আর গভীর জঙ্গলের দিকে যাওয়ার দরকার নেই। এমনিতেই এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না, কেমন যেন গা ছমছম করছে, তাই না? আরে ধুর, এত ভয় পাচ্ছিস কেন? ওই দিকটা দেখ, দূরে কেমন মিটমিট করে একটা আলো জ্বলছে। এই জঙ্গলে কেউ থাকে বলে তো কোনোদিন শুনিনি। আলো? এই গভীর জঙ্গলে আবার আলো আসবে কোথা থেকে? সেটাই তো ভাবছি। চল না আর একটু সামনে গিয়ে দেখি, হয়তো কেউ আছে, না হয় অন্য কিছু। এত দূর যখন এসেই গেছি, দেখে গেলে ক্ষতি কি? এরপর তারা সামনে এগোতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে বসে আছে। আগুনের লালচে আলোয় তার ছায়াটা আরো ভয়ঙ্কর লাগছিল। তার পাশেই পড়ে আছে কঙ্কালবিহীন একটি মুণ্ড, আর মাটির ওপর বিশেষ চিহ্ন এঁকে রাখা দুটি হাড়। একটু দূরে দাঁড়িয়ে আছে একটি বন মোরগ, অস্বাভাবিকভাবে স্থির। মনে হচ্ছিল কোনো অদ্ভুত জাদুর প্রভাবে সে আগুনের দিকে তাকিয়ে আছে। এতটুকু নড়াচড়াও নেই, যেন প্রাণ থাকলেও ইচ্ছা শক্তি নেই। তান্ত্রিকটি মুখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে চলেছে। তার হাত দুটো অদ্ভুত ভঙ্গিতে বাতাসে ঘুরছে, যেন কোনো ভয়ঙ্কর আচার সম্পন্ন করছে। দৃশ্যটা দেখে সজীব আর রাহিমের বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। দুজনেই বুঝে গেল এখানে আসাটা তাদের একদমই ঠিক হয়নি। হঠাৎ করেই বিকট এক শব্দে চারপাশ কেঁপে উঠল। শব্দটা যেন পুরো জঙ্গলের নিস্তব্ধতা ছিন্ন করে দিল। সঙ্গে সঙ্গেই বন মোরগটা যেন হুঁশ ফিরে পেল। আতঙ্কে ডানা ঝাপটিয়ে মুহূর্তেই অন্ধকারের দিকে ছুটে পালিয়ে গেল। তান্ত্রিকটা বিরক্ত চোখে মোরগটার পালিয়ে যাওয়া দেখল। তার মুখে ফুটে উঠল রাগ আর হতাশার ছাপ। এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না সজীব আর রাহিম। নিঃশব্দে পা টিপে টিপে তারা জঙ্গলের পথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মনে একটাই ভয়, যদি তান্ত্রিকটা তাদের দেখে ফেলে। কি হলো, আবার দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল, এই জায়গায় আর এক মুহূর্তও থাকা ঠিক হবে না। আমার কেমন যেন বুকটা ধড়ফড় করছে। আরে কানা, ওদিকে তাকিয়ে দেখ। একটু দূরে দাঁড়িয়ে আছে সেই বন মোরগটি। দৃশ্যটা দেখে সজীব আর রাহিমের দুজনের চোখেই লোভের ঝিলিক ফুটে উঠল। ভয় যেন মুহূর্তেই কোথায় মিলিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই রাহিম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, আর সুযোগ বুঝে এক ঝটকায় খপ করে মোরগটাকে ধরে ফেলল। পরদিন বেশ ঘটা করেই পিকনিকের আয়োজন শুরু করলো সজীব আর রাহিম। সঙ্গে নিল গ্রামের প্রবীণ মানুষ নুরু দাদুকে। গ্রামের কোথাও বড় করে রান্না বান্না বা কোনো আয়োজন হলে নুরু দাদুর ডাক পড়তো সবার আগে। রান্নায় তার ছিল আলাদা সুনাম, আর আশেপাশের এলাকাতেও ছিল বেশ নামডাক। সজীব আর রাহিমের সঙ্গে নুরু দাদুর সম্পর্কও ছিল বেশ ভালো। ছোটবেলা থেকেই তিনি দুজনকে নিজের নাতির মতো স্নেহ করতেন। তাই তাদের অনুরোধ ফেলতে না পেরেই পিকনিকে সঙ্গী হতে রাজি হয়ে যান নুরু দাদু। তবে তাদের দলে আরও একজন ছিল, সজীব আর রাহিমের বন্ধু হুচাইন। সে ছিল ভীষণ অলস স্বভাবের। কাজের চেয়ে ঘুরে বেড়ানো আর গল্প করতেই তার বেশি ভালো লাগত। এদিকে পিকনিকের রান্না প্রায় অর্ধেক শেষ হয়ে গেলেও হুচাইনের এখনো কোনো খোঁজ নেই। দাদু, গন্ধটা যা ছড়িয়েছে না, একদম জিভে পানি চলে আসছে। সকাল থেকে কিছুই খাইনি, ভাবছি আজ রাতে ভর পেট খাবো। আরে, রান্না কে করছে সেটা তো দেখতে হবে। তবে একটা কথা বলতে হবে, মোরগটাও কিন্তু বেশ তাগড়া ছিল। কই থেকে পেলি রে এমন মোরগ? সে অনেক কাহিনী দাদু, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। বেশি ফ্যাঁচ ফ্যাঁচ না করে বল দেখি, কোথায় পেলি? শোনো দাদু,
কাল রাতে আমরা দুজন বের হয়েছিলাম বুনো কবুতর ধরতে, কিন্তু জঙ্গলে গিয়ে দেখি একটা পাখির শব্দও নেই। তখন ভাবলাম ফিরে আসব। এমন সময় দেখি দূরে মিটমিটে আলো জ্বলছে। কৌতূহল হয়ে দুজনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি, উফ দাদু, কি ভয়ঙ্কর দৃশ্য! এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে বসে আছে, পাশে একটা মাথার খুলি, কিছু হাড়, আর তান্ত্রিকটা মুখে বিড়বিড় করে কি যেন বলছে। আর এই হতভাগা মোড়কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। বলিস কি রে তোরা? তা সেখান থেকে মোড়কটা তোদের হাতে এলো কিভাবে? আরে দাদু, ঘটনা তো তখনও শেষ হয়নি। হঠাৎ বিকট এক শব্দে পুরো জায়গাটা কেঁপে উঠল। শব্দে ভয় পেয়ে মোরগটা দৌড়ে পালিয়ে গেল। আমরাও ভয়ে আর দাঁড়াইনি, বাড়ির পথে হাঁটা দিলাম। কিন্তু কিছু দূর আসতেই দেখি ঝোপের মধ্যে মোরগটা দাঁড়িয়ে আছে। তারপর সেখান থেকেই ধরে এনেছি। এখন তো সেই মোরগই আমাদের রান্নার চুলায়। তবে দাদু ভাই, ব্যাপারটা আমার কাছে ঠিক ঠেকছে না। শুনেছি এই সব জিনিস তান্ত্রিকরা শয়তানের নামে উৎসর্গ করে নিজেদের কাজ হাসিল করতে চায়। আহা দাদু, তুমিও না। যদি তাই হতো তাহলে তান্ত্রিকটা কি এতই পাগল যে মোরগটাকে না বেঁধে ছেড়ে রাখতো? আমার মনে হয় আলো দেখে কৌতূহল হয়ে চলে গিয়েছিল, আমাদের মতোই। মোরগ বলে কি তার কৌতূহল থাকতে নেই নাকি? এরপর সজীব আর রাহিম দুজনেই হেসে উঠল। তাদের হাসি ঠাট্টায় যেন মুহূর্তেই ভয় আর অস্বস্তির পরিবেশটা হালকা হয়ে গেল। কিন্তু নুরু দাদুর মুখে কোনো হাসি ফুটল না। তার চোখে মুখে চিন্তার গভীর ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কপালে ভাঁজ ফেলে তিনি যেন গভীর কিছু ভাবছিলেন। মনে হচ্ছিল ঘটনার ভেতরে লুকিয়ে থাকা কোনো অশুভ ইঙ্গিত তিনি হয়তো আঁচ করতে পারছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো হুসাইন। এসে সে অদ্ভুত ভঙ্গিতে চুপচাপ একপাশে বসে পড়ল। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল রান্নার কড়াইয়ের দিকে। তার ঠোঁটের কোণে কেমন যেন অস্বাভাবিক একটা হাসি লেগে আছে, কিন্তু মুখে কোনো কথাই নেই। তবে তাকে দেখে কেউ খুব একটা অবাক হলো না, কারণ হুসাইন এমনিতেই একটু অদ্ভুত স্বভাবের। গ্রামের মানুষ তাকে মজা করে পাগলা হুসাইন বলেই ডাকত। কখন কি করবে, কিভাবে আচরণ করবে, তা আগে থেকে বোঝা মুশকিল ছিল। তুই কি রে হুসাইন? হ্যাঁ, পিকনিক করবি তো একটু কাজকর্মও করতে হয় নাকি? বিকেলেই তোকে কত করে বলে আসলাম সন্ধ্যার পরপরই চলে আসতে। তা না, সব কাজ শেষ হওয়ার পর এখন এসে হাজির হয়েছিস। হুসাইন কোনো উত্তর দিল না। চুপচাপ আগের মতোই এক দৃষ্টিতে রান্নার কড়াইয়ের দিকে তাকিয়ে রইল। তার মুখে সেই অদ্ভুত হাসিটা এখনো লেগে আছে। হ্যাঁ রে, শোন, রান্না প্রায় হয়েই এসেছে, একটু পরই নামাতে হবে। আমি একটু পাশের ডোবাটাতে থেকে হাত মুখ ধুয়ে আসি। হুসাইন, তুই একটা কাজও করিসনি? এবার ঘর থেকে প্লেটগুলো বের করে ধুয়ে ফেল। কি রে, কথা কানে যাচ্ছে না নাকি তোর? হুসাইন হুট করেই উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ সামনে দুহাত প্রসারিত করে সে ছুটে গেল গরম কড়াইয়ের দিকে। এই দৃশ্য দেখে রাহিম আর সজীব হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। তারা কিছু বুঝে ওঠার আগেই হুসাইন কড়াইয়ের সামনে গিয়ে থেমে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সে যেন ভেতরে ভেতরে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। এরপর হঠাৎই সে তার হাত গরম রান্না করা মাংসের মধ্যে ডুবিয়ে দিল। মাংস তুলে এনে খেতে খেতে সে বিকট চিৎকার করে বলতে লাগলো, তার কণ্ঠস্বর ধীরে ধীরে বদলে যেতে লাগলো। মানুষের মতো আর রইল না, যেন অন্য কোনো সত্তা কথা বলছে। তখন রাহিম আর সজীব দেখল হুসাইনের শরীরের ভঙ্গি বদলে যাচ্ছে, তার অবয়ব বিকৃত ও বিভৎস রূপ নিচ্ছে। তারা বুঝে গেল এটা হুসাইন নয়, কোনো অশুভ শক্তি। ততক্ষণে নুরু দাদুও সেখানে এসে দাঁড়িয়েছে। সে যা দেখছে তা যেন বিশ্বাসই করতে পারছে না। ভয়ে তার শরীর কাঁপছে, চোখ বড় হয়ে গেছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে।
কি করবে বুঝতে না পেরে সে হাঁ হয়ে শুধু তাকিয়ে রইল আর পুরো ঘটনা দেখতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই বিভৎস অবয়বটি কড়াইয়ের সব মাংস খেয়ে শেষ করে ফেলল। একটু সময় নষ্ট না করে হঠাৎই তার দৃষ্টি চলে গেল রাহিমের দিকে। পরের মুহূর্তেই সেটি তীব্র গতিতে রাহিমের দিকে ছুটে গেল। রাহিম চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার গলা দিয়ে আতঙ্কের শব্দ বেরিয়ে আসছে, কিন্তু পালানোর সুযোগ নেই। এক অদ্ভুত শক্তিতে সেই অবয়বটি তাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে চলে গেল। চারপাশে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সজীব আর নুরুদাদু বুঝতে পারল রাহিম যে মোরগটি ধরে এনেছিল সেটি ছিল এক ভয়ঙ্কর পিশাচের ভোগের মোরগ, আর সেই কারণেই আজ রাহিমের এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে।